শুভ নববর্ষ। আমি তামজিদা রহমান লুনা, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ। 2020-21 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ছাত্রদের স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমি নিজে ঠান্ডাজনিত কারণে গলার সমস্যায় আছি বলে কথা বলতে হয়তো একটু অসুবিধা হতে পারে। তোমাদের সাথে আমার আজ প্রথম ক্লাস এটা। সঙ্গত কারণেই একটু দেরিতে তোমাদের সাথে আমার পরিচয় হলো। যদিও প্রতি বছর নতুন ছাত্রদের সাথে প্রথম পরিচয় বা প্রথম ক্লাসটি যেভাবে নিতাম আমরা এই মহামারীর সময়ে, আসলে তা সম্ভব হচ্ছে না বলে একটু ভিন্ন অনুভূতি কাজ করছে যে তোমাদের সামনাসামনি দেখতে পাচ্ছি না। তবু ভালো এই যে আমরা অনলাইনের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছাতে পারছি। তোমরা জানো যে একটা ভিন্ন পরিস্থিতির কারণে আমরা সবাই প্রযুক্তির সাথে হঠাৎ করেই যুক্ত হয়ে তোমাদের জন্য কাজ করছি। তাই প্রযুক্তিগত কিছু সীমাবদ্ধতা কিন্তু কম বেশি আছে। সেই সীমাবদ্ধতাগুলোকে ধৈর্য সহকারে তোমাদেরও মেনে নিয়ে আমাদের সঙ্গে থাকতে হবে। আমি জানি তোমরা সেটা বুঝবে এবং সহযোগিতা করবে। আমি তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্র থেকে দশম অধ্যায় অর্থাৎ আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব পড়াবো। চলো প্রথমে আজকের পাঠ্যসূচিতে কি কি আছে আমরা এগুলো একটু জেনে নিই। পাঠ্যসূচিতে আছে আদর্শ গ্যাস, গ্যাস সূত্রাবলী, বয়লের সূত্র, চার্লসের সূত্র, পরম শূন্য তাপমাত্রা, তাপমাত্রার পরম স্কেল, চাপীয় সূত্র, প্রমাণ তাপমাত্রা এবং প্রমাণ চাপ। আদর্শ গ্যাস আমরা আগে প্রথমে জেনে নিই আদর্শ গ্যাসটা কি। যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে তারাই আদর্শ গ্যাস। গ্যাস যেগুলো বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলে সকল তাপমাত্রা এবং চাপে, তাদেরকে আমরা বলছি আদর্শ গ্যাস। এখন আমাদের এটা জানতে হবে যে বয়েল এবং চার্লসের সূত্র কি। বয়েল এবং চার্লসের সূত্র কি আমরা একটু পরেই জানবো। প্রকৃতিতে অবশ্য এমন কোনো গ্যাসের অস্তিত্ব নেই যা প্রকৃতপক্ষে আদর্শ। উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে সকল গ্যাসই আসলে আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে এবং এই আদর্শ গ্যাসের আচরণ থেকেই বাস্তব গ্যাস সম্পর্কে ধারণা পাওয়া যায়। গ্যাস সূত্রাবলী আমরা কোনগুলোকে বলবো? গ্যাসের তিনটি চলরাশি আছে। কি কি? চাপ, আয়তন ও তাপমাত্রা। এদের যে কোনো একটি স্থির থাকলে অন্য দুটি পরিবর্তিত হওয়ার সময় নির্দিষ্ট সূত্র মেনে চলে। তাই চাপ, আয়তন ও তাপমাত্রার মধ্যে সম্পর্ক সূচক তিনটি সূত্র আছে এবং এই সূত্রগুলোকেই গ্যাসীয় সূত্র বলে। সূত্র তিনটি কি? বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং চাপীয় সূত্র। চাপীয় সূত্রকে গে-লুসাকের সূত্র বলা হয়। এখন আমরা একে একে সূত্রগুলোকে একটু চিনে নেই। মূলত এই লেকচারে সূত্রগুলোর সাথেই আমরা ভালোভাবে পরিচিত হব। বয়েলের সূত্র। স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। স্থির তাপমাত্রায় অর্থাৎ স্থির তাপমাত্রা মানে কি? তাপমাত্রা স্থির থাকবে, নির্দিষ্ট তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না এবং নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন, গ্যাসের ভর নির্দিষ্ট হতে হবে এবং তার যে আয়তন হবে সেই আয়তনটা কিভাবে পাবো আমরা? তার উপর প্রযুক্ত যে চাপ সেই চাপের ব্যস্তানুপাতিক। তাহলে জিনিসটা কি দেখো, স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ
পি এবং আয়তন ভি হয়, তাহলে বয়লের সূত্র অনুসারে আমরা কি পাবো? ভি প্রপোর্শনেট টু 1/p, যখন তাপমাত্রা ও ভর স্থির থাকে। তা যে কোনো সমানুপাতিক চিহ্ন থাকলে সেটা আমরা সমান চিহ্ন দিয়ে তুলে দেই এবং সঙ্গে একটা ধ্রুবক ব্যবহার করি, এটা তোমরা জানো। ভি ইকুয়ালস টু ধ্রুবক ইন্টু 1/p। তাহলে এটাকে একটু গোছায় লিখি। পিভি ইজ ইকুয়াল টু কে, কে হচ্ছে ধ্রুবক, তাই না? কি ধ্রুবক? এটা হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক যার মান গ্যাসের ভর, তাপমাত্রা ও এককের উপরে নির্ভর করে। সুতরাং যদি স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের P1, P2 এভাবে যদি আমরা অনেকগুলো মান নেই, সেটা Pn পর্যন্ত যাই, চাপে আয়তন যথাক্রমে V1, V2, একইভাবে এটা যদি আরো V3, V4 থাকতো বা আরো অনেক দূর যেতাম, তো Vn হয়, তবে বয়লের সূত্রকে আমরা আবার লিখতে পারি কিভাবে? P1 V1 ইকুয়ালস টু P2 V2 ইকুয়ালস টু এই এটা একইভাবে একটু আগে যেটা বললাম, যদি আরো থাকতো মান P3 V3 বা P4 V4 এভাবে যত দূর যাওয়া যায় আমরা n পর্যন্ত ধরে নিই, অর্থাৎ n এর মান যা হবে Pn Vn ইকুয়ালস টু ধ্রুবক k। এই সূত্রটা আবিষ্কার করেন 1662 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রবার্ট বয়েল, তাই তার নাম অনুসারে এটি বয়েলের সূত্র। এবার আসো আমরা বয়েলের সূত্রের লেখচিত্র সাথে পরিচিত হই, এবং আমাদের লেখচিত্রগুলো একটু ভালোভাবে বুঝতে হবে। আমাদের বিভিন্ন সমস্যার সমাধান আসবে গ্রাফগুলোকে কেন্দ্র করে, সুতরাং আমরা এগুলো ভালো করে বোঝার চেষ্টা করব। বয়েলের সূত্রের সমীকরণ একটু আগে যেটা আমরা পেলাম, ভি প্রপোর্শনেট টু 1/p এর চাপ বনাম আয়তন এর লেখচিত্র নিম্নরূপ। এখানে দুটো লেখচিত্র দেওয়া আছে, বাম দিকে একটি আছে, ডান দিকে একটি আছে। বাম দিকের লেখচিত্রে দেখো কি কি বলেছে, যে আয়তন ভি ও চাপ পি এর সম্পর্ক, আমরা যদি বয়েলের সূত্র দেখি ভি প্রপোর্শনেট টু 1/p, তাহলে ভি এবং পি এর শুধু পি এর সম্পর্কটা কি হয়? ব্যস্তানুপাতিক। তাহলে আয়তন ভি ও চাপ পি এর সম্পর্ক ব্যস্তানুপাতিক বলে লেখচিত্রটি আয়তাকার অধিবৃত্ত হবে। এবং এটা তোমরা যারা গ্রাফের নিয়মগুলো জানো বা না জানলেও আমি বলছি, যে যখন দুটো রাশির মধ্যে সম্পর্ক যদি ব্যস্তানুপাতিক হয়, তাহলে আমরা তাদের মধ্যে যদি একটা গ্রাফ প্লট করি, তাহলে আমরা দেখব যে সেটা একটা আয়তাকার অধিবৃত্ত পাওয়া যাবে, একটা আয়তাকার অধিবৃত্ত। ডান পাশে দেখো, ডান পাশের লেখচিত্রে কি করেছে, যে এক্স অক্ষ বরাবর যদি আয়তন ভি এবং ওয়াই অক্ষ বরাবর চাপ 1/p এর নেওয়া হয়েছে, এবং এর সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক। সম্পর্ক সমানুপাতিক বলে লেখচিত্রটি মূল বিন্দুগামী সরলরেখা হবে। এখানেও একই কথা, যদি দুটো রাশির মধ্যে সম্পর্ক সমানুপাতিক হয়, তাহলে আমরা জানি যে লেখচিত্র আঁকলে মূল বিন্দুগামী একটা সরলরেখা পাওয়া যায়। এরপরে দেখো এখানে আরেকটু ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাটা আমরা আগের স্লাইডে একটু যাই, গিয়ে সেখান থেকেই একটু দেখার চেষ্টা করি। যে প্রথম লেখচিত্রতে দেখো এক্স অক্ষ বরাবর আয়তন ভি দেয়া আছে এবং ওয়াই অক্ষ বরাবর চাপ পি দেয়া আছে, এবং সম্পর্ক যেহেতু ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক হলে কি হয়, দেখো এক্স অক্ষে আয়তন ভি এর মানটা যদি বাড়ে, তাহলে আস্তে আস্তে ওয়াই অক্ষে পি এর মানটা কমে যায়। পি এর মান কমে যায়, এবং যদি ভি এর মান কমতে থাকে, তাহলে অপরদিকে কি হবে? পি এর মান বাড়তে থাকবে, যেহেতু সম্পর্ক ব্যস্তানুপাতিক, একটা বাড়লে আরেকটা কমবে, একটা কমলে আরেকটা বাড়বে। ডান দিকে চিত্রে দেখো,
ডান দিকের চিত্রে কি আছে, এক্স অক্ষ বরাবর আয়তন ভি এবং ওয়াই অক্ষ বরাবর চাপ 1/p। এর মধ্যে আমাদের সম্পর্ক যেহেতু একটু আগে আমরা জানলাম যে সম্পর্ক সমানুপাতিক, সুতরাং কি হচ্ছে, সমানুপাতিক হলে একই হারে বাড়বে এবং কমবে। অর্থাৎ আয়তন ভি যদি বাড়ে একইভাবে চাপ 1/p বাড়বে, আয়তন ভি যদি কমে চাপ 1/p কমবে। আর সেই জন্যই আমরা একটা মূলবিন্দুগামী সরলরেখা পাবো। এবার দেখো যে এখানে আরো দুটো গ্রাফ দেয়া হয়েছে বয়েলের সূত্রের। যদি আমরা বয়েলের সূত্রতে আমরা কি পেয়েছি, যে পি প্রপোর্শনেট টু বা ভি প্রপোর্শনেট টু 1/p। তো আমরা যদি দেখো এখানে কি করি, যে এক্স অক্ষের দিকে আয়তন ভি, অথবা ডান দিকের চিত্রে দেখো এক্স অক্ষের দিকে চাপ পি নেই এবং ওয়াই অক্ষের দিকে পিভি এর মান নিয়ে যদি আমরা লেখচিত্র আঁকি, তাহলে উপরের দুটি চিত্রের ন্যায় এক্স অক্ষের সমান্তরাল একটা সরলরেখা পাওয়া যাবে। কেন? কারণ আমরা বয়েলের সূত্রে কি দেখছি, বয়েলের সূত্রে দেখছি যে ভি প্রপোর্শনেট টু 1/p। একটু আগে আমরা কিন্তু এটা জানছি, তাই না? আচ্ছা, এটা যদি হয় তাহলে পিভি ইকুয়ালস টু আসলে ধ্রুবক হয়, পিভির মানটা ধ্রুবক হয়। তো এক্স অক্ষে আমরা ভি এর মান নেই আর পি এর মান নেই, যেটাই নেই না কেন ভি বা পি এর মান যতই বাড়ানো হোক বা কমানো হোক, অর্থাৎ যে মানই থাক তার জন্য পিভি এর মান যদি আমরা লেখচিত্রে বসাই বা প্লট করি ওয়াই অক্ষ বরাবর, তাহলে দেখা যাবে প্রতি ক্ষেত্রেই মানটা একই আসবে, কারণ ধ্রুবক, অর্থাৎ মান চেঞ্জ হবে না। যদি একই মান আসে তাহলে আসলে কি হবে, এক্স অক্ষের সমান্তরাল একটা আমরা সরল রেখা পাবো। এটা দেখো যে এটা বয়েলের সূত্রের একটা অ্যানিমেশন। এখানে আরেকটু ভালো করে এটা দেখতে পারবা কি আছে, দেখো যে এখানে একটা নির্দিষ্ট ভরের গ্যাস আছে, নির্দিষ্ট ভরে গ্যাস দেওয়া আছে এবং একটা জিনিস খেয়াল করো, ছবির নিচের দিকে ডানে টেম্পারেচার 300 দেওয়া, এটা একদম নির্দিষ্ট করা আছে, এবং বাম দিকে দেখো চাপের কাটা আছে যেটা 1 থেকে 2 পর্যন্ত মানটা দেয়া আছে। হ্যাঁ, এখন চাপটা যদি বাড়ানো হয় তাহলে বয়েলের সূত্র কি বলে, যে চাপ বাড়লে তার আয়তনটা কমে যায়। একইভাবে দেখো আবার যখন চাপটা তার কমে আসতেছে এবং তখন তার উপরে দেখো কমে আসলে আয়তন বেড়ে যাচ্ছে, হলুদ অংশটা দেখো আয়তন বাড়ছে এবং কমছে, চাপ যখন কমছে এবং বাড়ছে সাপেক্ষে। এবং একই সেটার গ্রাফ ডান দিকে একটা গ্রাফের মাধ্যমে সেটা খুব সুন্দর করে দেখানো হচ্ছে, যে দেখো চাপ যখন বাড়ছে তখন আয়তন আস্তে আস্তে কমে যাচ্ছে এবং চাপ যখন কমছে আয়তন আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, যেটা একটু আগেই আমরা শিখলাম। এটাও বয়েলের সূত্রের গ্রাফগুলোর একটা অ্যানিমেশন, তোমরা একটু খেয়াল করো। একটু আগে যে 3টা গ্রাফ বা 4টা গ্রাফ দেখলাম, আমরা এক্স অক্ষে ভি এর মান নিয়েছিলাম, এখানে এক্স অক্ষে পি এর মান আছে অর্থাৎ চাপ পি এর মান, এবং ওয়াই অক্ষে বাম দিকের প্রথম গ্রাফটিতে ভি এর মান, ডান দিকের গ্রাফটিতে পিভি এর মান এবং নিচের গ্রাফটিতে 1/ভি এর মান। এবং উপরে দেখো যে যখন তার চাপ বাড়ানো হচ্ছে তখন আস্তে আস্তে কি হচ্ছে, ওর সাপেক্ষে গ্রাফটা খেয়াল করো আয়তন কমে আসতেছে, আবার যখন চাপ কমে যাচ্ছে আয়তন বেড়ে যাচ্ছে। চার্লসের সূত্র। স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস
তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য এর 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আয়তনের 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। তোমরা আগে এই সূত্রটা আগে খুব ভালো করে এটা বুঝবে। হ্যাঁ, সেটা হচ্ছে কি, অনেক সময় সূত্রগুলো এলোমেলো করে তোমরা হয়তো অনেক সময় লিখে ফেলো, সেটাতে আসলে মূল জিনিস হারায় যায়। তো এই জন্য বলবো যে সূত্রটা হুবহু লিখবে। সেটা কি বলা হয়েছে, যে চার্লসের সূত্রে বলছে কন্ডিশন হচ্ছে স্থির চাপ এবং একটা নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন বলছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য। এই কথাটা একটু আগে আমরা বুঝি, প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য। অর্থাৎ তাপমাত্রা ধরো শুরুতে আছে 12 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আছে, সেখান থেকে পরিবর্তিত হয়ে এটা 18 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চলে গেল, অর্থাৎ তার তাপমাত্রা বৃদ্ধি হলো কত, 6 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি হলো, অথবা 18 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আছে, সে 12 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পৌঁছালো, তাহলে তার তাপমাত্রা কমে গেল 6 ডিগ্রি সেন্টিগ্রেড। এই যে তাপমাত্রার বৃদ্ধি বা হ্রাস হলো 6 ডিগ্রি সেন্টিগ্রেড, এখন এটার মানটা কিভাবে করবে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 6 ডিগ্রির জন্য 0 ডিগ্রি থেকে 6 ডিগ্রি পর্যন্ত এর 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার আয়তনের 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পাবে। অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে আয়তনটা আমরা পাই, সেই আয়তনের 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পাবে। তাহলে যে পরিবর্তনটা হইল, পরিবর্তনের কারণে যে আমরা আয়তনটা পাবো, সেটা হবে ওই 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার আয়তন, তার সাথে যুক্ত হবে কি, যে ওই তাপমাত্রায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তার আয়তনের 1/273 অংশ। এখন দেখো কি বলেছি সেটা, চার্লসের সূত্রানুসারে স্থির চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন V0, আমরা এটাকে উচ্চারণ করি V0, কোনো একটা রাশি লিখে তার নিচের দিকে, মানে যেটাকে আমরা বলি পাদদেশে, সেখানে যদি খুব ছোট্ট শূন্যর মতো করে লেখা থাকে, সেটাকে আমরা উচ্চারণ করি নট। তাহলে এখানে হবে গ্যাসের আয়তন হচ্ছে V, আর নট চিহ্নটা যেহেতু 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার জন্য ব্যবহার হয়েছে, হলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তনের জন্য এর আয়তন 1/273 ইন্টু V0 হারে পরিবর্তিত হবে। অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার আয়তনের V0/273 হারে পরিবর্তিত হবে। থিটা ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পরিবর্তনের জন্য, থিটা ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পরিবর্তন বলতে ওই একটু আগে যেটা বললাম, 12 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে সে 18 ডিগ্রি সেন্টিগ্রেডে যে পৌঁছালো, অর্থাৎ তার পরিবর্তন হলো কতটুকু, 6 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এইটাই হচ্ছে থিটা ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পরিবর্তনের জন্য আয়তনের পরিবর্তন হবে। তাহলে ওই আয়তনটা এটার সাথে গুণ হয়ে যাবে, θ/273 ইন্টু V0। সুতরাং থিটা ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি ওই গ্যাসের আয়তন V হয়, তাহলে চার্লসের সূত্রানুসারে কি হবে, চার্লসের সূত্রানুসারে V = V0 প্লাস θ/273 ইন্টু V0। অর্থাৎ আমরা যে কোনো পরিবর্তনের ক্ষেত্রে যে আয়তনটা পাবো, সেই আয়তনটা কি হবে, মানটা কি হবে, মানটা হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার আয়তন যোগ তার 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে পরিবর্তনটা হয় তার 1/273 অংশ। ঠিক আছে, ইকুয়েশনটাকে আমরা আরেকটু রিঅ্যারেঞ্জ করি। দেখো, V = V0 ইন্টু, উভয় পাশে যেহেতু V0 আছে, সুতরাং আমরা V0 মানে উভয় রাশির সাথেই V0 আছে, আমরা V0টাকে কমন নিতে পারি। সুতরাং V0 ইন্টু 1 প্লাস θ/273
ইকুয়েশনকে পুরোপুরি রিঅ্যারেঞ্জ করে লিখলে আমরা পাবো v ইকুয়ালস টু v0/273 ইন্টু 273 প্লাস থিটা। 1/273 কে যদি আমরা বাইরে নিয়ে আসি তাহলে কি হবে, 273 প্লাস থিটা হবে। তাহলে ইকুয়েশনটা লাস্ট অফ অল কি পাই, v ইকুয়ালস টু v0/273 ইন্টু t। এখানে টি হচ্ছে পরম স্কেলে তাপমাত্রা। এই টিকে আমরা আরো একটু ভালো করে চিনবো পরে। টিটা কি, ধরি টি, ক্যাপিটাল টি ইকুয়ালস টু 273 প্লাস থিটা, বা লিখতে পারো থিটা প্লাস 273, এটাকে আমরা ধরে নেই। এবং এই টিকে বলা হচ্ছে পরম স্কেলে তাপমাত্রা, অর্থাৎ এর একটা পরিচয় আছে, পরিচয়টা আমরা আরেকটু পরেই জানবো। যেহেতু v0/273 একটা ধ্রুব রাশি, হ্যাঁ, ইকুয়েশন থেকে আমরা পেয়েছি যে v0/273 একটা ধ্রুব রাশি। কেন ধ্রুব রাশি? দেখো 1/273 এটা ফিক্সড সূত্র অনুসারে, তাই না, নির্দিষ্ট। এবং v0 যে অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটা নির্দিষ্ট ভরের জন্য গ্যাসের আয়তনটাও নির্দিষ্ট। তাহলে v0/273 একটা ধ্রুব রাশি। সুতরাং v0/273 ইকুয়ালস টু কে ধ্রুবক ধরে নেই আমরা, ঠিক আছে। আবার উপরে যে ইকুয়েশনটা একটু আগে লিখেছি সেটাকে তাহলে মানটা আমরা বসাই দেই, ধ্রুবকটা বসাই দেই। v ইকুয়ালস টু v0/273 পরিবর্তে ক্যাপিটাল কে ইন্টু টি। v ইকুয়ালস টু কে টি, কে হচ্ছে একটা যেহেতু ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক আসলে, তাহলে আমরা সমান চিহ্ন এবং কে এই দুটোকে মিলে আমরা কি লিখতে পারি, v প্রপোর্শনেট টু ক্যাপিটাল টি। যখন কে স্থির থাকে, চাপ এবং ভর স্থির থাকে, কারণ প্রথমেই কিন্তু চার্লসের সূত্রে প্রথমেই বলা হয়েছে স্থির চাপে, সুতরাং চাপ স্থির থাকে এবং নির্দিষ্ট ভর, তার মানে ভরও স্থির। অতএব চার্লসের সূত্রকে নিম্নলিখিত ভাবেও বিবৃত করা যায়, স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এর পরম বা কেলভিন তাপমাত্রার সমানুপাতিক। এই যে ভি সমানুপাতিক টি, এইটা থেকে আমরা চার্লসের সূত্রকে নতুন করে এভাবেও লিখতে পারি যে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এর পরম বা কেলভিন, যেটা পরম সেটাই কেলভিন তাপমাত্রার সমানুপাতিক। এখন আসো চার্লসের সূত্রের লেখচিত্রগুলো একটু আমরা জেনে নিই। যে কোনো সমানুপাতিক সম্পর্ক একটু আগে আমরা জেনেছি, মূল বিন্দুগামী সরল রেখা এবং চলরাশি, এখানে চলরাশি কারা, তাপমাত্রা ও আয়তন, কারণ চাপ স্থির বিশিষ্ট যে কোনো সম্পর্কই আসলে সরল। সুতরাং সমীকরণ আমরা কিন্তু চার্লসের সূত্রের জন্য দুটো সমীকরণ পেয়েছি। ভি সমানুপাতিক টি এর লেখচিত্র চিত্র 1 এবং সমীকরণ ভি ইকুয়ালস টু v0/273 ইন্টু থিটা প্লাস v0 এর লেখচিত্র চিত্র 2। দেখো ছবিটা একটু খেয়াল করো, যে এখানে প্রথম বাম দিকের প্রথম চিত্রটা খেয়াল করো। বাম দিকের প্রথম চিত্রে আছে এক্স অক্ষ বরাবর কি আছে, আমরা সবগুলো একটু চিনে নেই। লেখচিত্র প্রথমটিতে এক্স অক্ষ বরাবর ক্যালভিন স্কেলে তাপমাত্রা ক্যাপিটাল টি। তোমাদেরকে অবশ্যই এই ক্যালভিন তাপমাত্রা ক্যাপিটাল টি বা ক্যালভিন তাপমাত্রাটা কি এটা আমরা একটু পরে অবশ্যই বলবো। তো এক্স অক্ষ বরাবর প্রথম লেখচিত্রে ক্যালভিন স্কেলে তাপমাত্রা ক্যাপিটাল টি এবং ওয়াই অক্ষ বরাবর আয়তন ভি এর মান স্থাপন করে যদি লেখ অঙ্কন করো তাহলে আমরা কি পাবো, মূল বিন্দুগামী একটা সরল রেখা পাওয়া যায়। এখানে দেখো চিত্রে মূল বিন্দু কোনটা আছে, মূল বিন্দু 0 0 ও মূল বিন্দু, এটা পরম শূন্য তাপমাত্রা নির্দেশ করে।
আর আমরা যে ইকুয়েশনটা পেয়েছি, যে প্রথম চিত্রের জন্য ইকুয়েশনটা আমরা করেছি যে ভি সমানুপাতিক টি, এই ভি সমানুপাতিক টি সমীকরণ, অর্থাৎ ভি ইকুয়ালস টু, আমরা ভি সমানুপাতিক টি কিভাবে পেয়েছিলাম, ঠিক তার একটু আগের ইকুয়েশনটা ছিল ভি ইকুয়ালস টু ভি নট বাই 273 ইন্টু টি। এই সমীকরণকে y ইকুয়ালস টু এম এক্স সমীকরণের সাথে তুলনা করা যায়। তুলনা করলে লেখচিত্র একের মূল বিন্দুগামী সরল রেখা আমরা যেটা পেয়েছি, তাহলে তার ঢালটা কি পাবো, ঢাল m ইকুয়ালস টু ভি নট বাই 273, যা একটি নির্দিষ্ট অবস্থায় ধ্রুবক। এখানে এই ব্যাখ্যাগুলো দেয়া আছে, পরের স্লাইডে এই ব্যাখ্যাগুলো দেয়া আছে। আমি এই স্লাইডটাকে একটু স্কিপ করে গ্রাফটা সামনে রেখেই তোমাদের সাথে কথা বলতে চাচ্ছি, আশা করি তোমরা বুঝবে। এরপরের ডান দিকের গ্রাফটা দেখো। ডান দিকের গ্রাফটা হচ্ছে এক্স অক্ষ বরাবর তাপমাত্রা, এখানে থিটা ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ এটা সেলসিয়াস স্কেলে তাপমাত্রা নেওয়া হয়েছে থিটা ডিগ্রি সেন্টিগ্রেড, এবং ওয়াই অক্ষ বরাবর আয়তন ভি এর মান যদি স্থাপন করা হয়, স্থাপন করে যদি আমরা একটা গ্রাফ প্লট করলে তা ওয়াই অক্ষকে একটু খেয়াল করো, লেখচিত্রটা খেয়াল করো, ওয়াই অক্ষকে ছেদকারী একটি সরলরেখা পাওয়া যাবে। হ্যাঁ, তো এই যে ওয়াই অক্ষকে ছেদকারী একটি সরলরেখা পাওয়া যায়, এটা কি নির্দেশ করে? এটা নির্দেশ করে যে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে গ্যাসের প্রসারণটা সুষমভাবে হয়। অর্থাৎ দেখো, এখানে আসলে ইকুয়েশনটা, দ্বিতীয় ইকুয়েশনটা ভি ইকুয়ালস টু ভি নট থিটা বাই 273 ইন্টু থিটা প্লাস ভি নট, এটা থেকে আমরা এখানে কি পাই আসলে দেখো, এক্স অক্ষে যদি সেলসিয়াস স্কেলে তাপমাত্রা বসাও ও 00 মূল বিন্দু যেটা আমরা ধরে নেই, যদি বসাও, তো এখানে দেখা যাচ্ছে কি, এখানে এক্স অক্ষে যদি তাপমাত্রা বাড়ানো হয়, তাহলে তার পাশাপাশি একইভাবে আয়তন একইভাবে বাড়ে। আবার তাপমাত্রা যদি কমে যায়, তাহলে আয়তনটা কমে যায়। তো সেই জন্য একটা সরলরেখা পাবো, কিন্তু এই সরলরেখাটা মূল বিন্দুগামী সরলরেখা এটা হবে না। কেন হবে না? দেখো, এখানে আমাদের একটা জিনিস আছে, এই যে প্লাস ভি নট ইকুয়েশন দেখো, ভি ইকুয়ালস টু ভি নট বাই 273 ইন্টু থিটা প্লাস ভি নট। এই যে ভি নটটা আছে, অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে আয়তনটা আছে, এটা তো নির্দিষ্ট, আসলে এই জায়গাটুকু নির্দিষ্ট, তাই না? সেই জন্য এই তোমরা লেখচিত্রে একটু খেয়াল করো, আমি ব্লক করে দেখিয়েছি ভি নটটা কতটুকু বা কোন জায়গাটাকে ভি নট নির্দেশ করছে। তো ওইটুকু জায়গা হচ্ছে ভি নট এর মান। তারপরে থেকে, অর্থাৎ ভি নট এর পর থেকে আয়তন যখন তাপমাত্রাটা বাড়ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে, তাপমাত্রা, কারণ আমাদের সূত্র কিন্তু তাই, 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য। সুতরাং ওইখানে গিয়ে কি হচ্ছে, যে ওইখান থেকে ভি নট এর পরে বা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পর থেকে যখন তার তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে, তার আয়তনও বাড়ছে, বা তাপমাত্রা যদি কমে আসে তাহলে আয়তনও কমছে এবং ওয়াই অক্ষকে ছেদ করছে। আচ্ছা, এখন দেখো সমীকরণ যেটা আমরা বারবার বলছি, ভি ইজ ইকুয়াল টু ভি নট প্লাস থিটা বাই 273 ইন্টু ভি নট, এটাকে একটু আমরা গোছায় লিখি, যে বলি যে ভি নট বাই 273 ইন্টু থিটা প্লাস ভি নট। যদি এইভাবে এটাকে আমরা পরের স্লাইডে একটু পরে এক স্লাইড পরে তোমরা একটু দেখো যে ইকুয়েশনটা যদি একটু রিঅ্যারেঞ্জ করি, ভি ইজ ইকুয়াল টু ভি নট প্লাস থিটা বাই 273 ইন্টু ভি নট, এটাকে রিঅ্যারেঞ্জ করলে ভি ইকুয়ালস টু ভি নট বাই 273, এটাকে একটা অংশ নিয়ে ইন্টু থিটা প্লাস ভি নট কে যদি এই ইকুয়েশনটাকে আমরা কার সাথে তুলনা করতে পারি, দেখো y ইজ ইকুয়াল টু mx প্লাস c সরলরেখার সাথে
তুলনা করতে পারি। কারণ কি দেখো, এম কোন অংশটুকু V0/273, এক্স হচ্ছে থিটা যদি ধরি, আর V0 হচ্ছে কনস্ট্যান্ট মান, একটু আগে আমি বলেছি 0°C তাপমাত্রা আয়তন নির্দিষ্ট, সুতরাং এটা কনস্ট্যান্ট মান সি, তার সাথে তুলনা করা যায়। করলে এই ইকুয়েশনের ক্ষেত্রেও আমরা গ্রাফে ঢালটা কি পাবো, m = V0/273। আমরা আবার একটু গ্রাফে ফেরত যাই। গ্রাফে দেখো দ্বিতীয় গ্রাফটিতে কি আছে, আরেকটা জিনিস, যে সরলরেখাটা তো আমরা বললাম যে y অক্ষকে ছেদ করেছে। যদি এই সরলরেখাটাকে আমরা y অক্ষ থেকে পিছনের দিকে একটু বর্ধিত করি, বর্ধিত করলে কি হবে, দেখা যায় যে এটি x অক্ষকে -273°C তাপমাত্রায় বা -273°C সে ছেদ করে। এই -273°C ছেদ করার অর্থ কি? অর্থটা হচ্ছে যে -273°C তাপমাত্রায় গ্যাসের আয়তনটা আসলে তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায়। এই জন্য আমরা -273°C তাপমাত্রাকে আসলে পরম শূন্য তাপমাত্রা বলি। এটা একটু আরেকটু আমরা দেখি, এই যে -273°C তাপমাত্রায় সে ছেদ করে। হ্যাঁ, এই যে পরম শূন্য তাপমাত্রা বলা হয়, এই পরম শূন্য তাপমাত্রা এবং -273°, এগুলো আমরা একটু পরে আরেকটু জানবো। তার আগে দেখো এই স্লাইডটিতে যেটা আছে, যেটা চার্লসের সূত্রের অ্যানিমেশন, আমি তোমাদের জন্য কিছু অ্যানিমেশনে কিছু ফিগার অ্যাড করেছি বোঝার সুবিধার্থে। যেটা মুখে ব্যাখ্যা দিচ্ছি সেটাই হয়তো ভিজুয়ালাইজ করতে পারবা, সুতরাং তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। দেখো চার্লসের সূত্রের জন্য এই অ্যানিমেশনে কি দেখানো হয়েছে, মাস অর্থাৎ ভর যেটি সেটি নির্দিষ্ট আছে। বাম দিকে নিচে দেখো তার চাপের কাঁটাটা স্থির, অর্থাৎ একটা নির্দিষ্ট চাপে বা স্থির চাপে সে আছে। ডান দিকে নিচে তার তাপমাত্রাটা বাড়ছে কমছে, তাই না? যখন সে ডান দিকে যাচ্ছে কাঁটাটা, তখন তার তাপমাত্রা বেড়ে যাচ্ছে, বাম দিকে যখন, তখন তার তাপমাত্রাটা কমে যাচ্ছে। তোমরা খেয়াল করো যে সেখানে কি হয়। সেখানে দেখো যে কি হচ্ছে, যে যখন তাপমাত্রার কাঁটা বাড়লে বা যখন বেড়ে যাচ্ছে, অর্থাৎ ডান দিকে যাচ্ছে, বাড়লে কি হচ্ছে, আয়তনটাও বেড়ে যাচ্ছে। উপরে হলুদ অংশটা দেখো, হলুদ অংশে দেখো আয়তন বেড়ে যাচ্ছে, আবার তাপমাত্রা কমে আসতেছে, আয়তন কমে যাচ্ছে। সেটাই পাশাপাশি দেখো গ্রাফে দেখানো হয়েছে, এক্স অক্ষে তাপমাত্রার মান টি এর মান এবং ওয়াই অক্ষে আয়তন ভি এর মান দেয়া আছে। তাপমাত্রা যখন বাড়ছে, অর্থাৎ এই পাশের ছবিতে যা ঘটছে সেটাই তার গ্রাফে শো করছে, যে আয়তনটা বেড়ে যাচ্ছে, ফলে আমরা একটা মূলবিন্দুগামী একটা সরলরেখা পাচ্ছি সেখানে। এটাও আরেকটি চার্লসের সূত্রের গ্রাফগুলোর একটা অ্যানিমেশন। একটু আগে যেই গ্রাফ দুটো নিয়ে আমরা ব্যাখ্যা দিলাম বা ব্যাখ্যাটা জানলে তোমরা, দেখো বাম পাশে কি হয়েছে, তার তাপমাত্রা দেয়া হচ্ছে, তাপমাত্রা আছে, এবং এখানে কি আছে, যে চাপটা স্থির চাপ আছে এবং একটা বিকারের সলিউশন আছে কিছু, তার আয়তন এখন বাড়বে কমবে এই তাপমাত্রার সাথে। হ্যাঁ, দেখো নিচে তাপমাত্রা বাড়ানো হলে তার আয়তনটাও বেড়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক সেটাই পাশের গ্রাফে সেটা দেখানো হচ্ছে একইভাবে। বাম দিকের গ্রাফটা হচ্ছে সেলসিয়াস স্কেলের মানের গ্রাফ, আর ডান দিকের গ্রাফটা হচ্ছে কেলভিন স্কেলের মানের গ্রাফ, অর্থাৎ এক্স অক্ষ বরাবর তাপমাত্রা নেওয়া আছে আর তাপমাত্রার মানগুলো নেওয়া আছে, আর ওয়াই অক্ষ বরাবর আয়তন। এবং একটু আগেই যেটা বললাম, যে প্রথম গ্রাফটিতে দেখো যে ওয়াই অক্ষকে ছেদকারী রেখাটা যদি পিছনের দিকে টেনে আনি, তাহলে সে এক্স অক্ষকে -273°C তাপমাত্রায় সে ছেদ করে, যেই তাপমাত্রাটাকে আমরা বলছি পরম শূন্য তাপমাত্রা।
এবার আসো এই যে পরম শূন্য তাপমাত্রা বারবার বলছি, সেটা কি জানি। পরম শূন্য তাপমাত্রা স্থির চাপে কোনো গ্যাসের আয়তন যে তাপমাত্রায় শূন্য হয় বা হওয়ার কথা সেই তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলা হয়। এই তাপমাত্রা হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড। কি বলা হয়েছে? স্থির চাপে, অর্থাৎ চাপ স্থির থাকবে, কোনো একটা নির্দিষ্ট ভরটাও নির্দিষ্ট থাকবে, কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন যে তাপমাত্রায় শূন্য হয়, অর্থাৎ আয়তন V ইকুয়ালস টু 0 হয়ে যায়, তাপমাত্রায় শূন্য হয়ে যায়, আয়তনের মানটা শূন্য হয়ে যায় যে তাপমাত্রায়, বা শূন্য হওয়ার কথা সেই তাপমাত্রাটাকেই আমরা বলি পরম শূন্য তাপমাত্রা। এটা পরীক্ষা করে দেখা গেছে যে এই তাপমাত্রার মানটা হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা একটু আগে চার্লসের সূত্রের গ্রাফে তোমরা দেখলা যে সরল রেখাটাকে, ওয়াই অক্ষকে ছেদকারী সরল রেখাটাকে পিছনের দিকে টানলে সে এক্স অক্ষে -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ছেদ করে। এই তাপমাত্রাটাই হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। আমরা একটু দেখি যে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে দেখি যে আসলেই এই তাপমাত্রায় মানে -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন আসলে শূন্য হয় কিনা। ধরি স্থির চাপে, চার্লসের সূত্রের কন্ডিশন এটা, আমি বারবার বলছি, কন্ডিশন হচ্ছে স্থির চাপ ও 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন হচ্ছে V0। ওই চাপে অর্থাৎ স্থির চাপে θ°C তাপমাত্রায় এর আয়তন তাহলে কি হবে? আয়তন V থিটা। চার্লসের সূত্রানুযায়ী, আমি দুঃখিত এখানে একটু ভুলে V0 এর পরে প্লাস চিহ্নটি লেখা হয়েছে, এটা হবে না, সূত্রটি হবে, চার্লসের সূত্রটি একটু আগে আমরা জেনেছি, V থিটা ইকুয়ালস টু V0 ইন্টু 1 প্লাস থিটা বাই 273। তো -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উক্ত গ্যাসের আয়তন কত হবে? অর্থাৎ থিটা ইকুয়াল টু, আমরা যদি -273 ডিগ্রি সেন্টিগ্রেড মানটা বসাই তাহলে V -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় V বা আয়তন ইকুয়ালস টু কি হবে? V0 ইন্টু 1 মাইনাস থিটার পরিবর্তে আমরা -273 বসাবো এবং ডিভাইডেড বাই নিচের 273 ইকুয়ালস টু, তোমরা দেখো এটা ক্যালকুলেশন করলে কি আসবে? 0। 273 ডিভাইডেড বাই 273 1 হয়ে যায়, 1 মাইনাস 1 ইকুয়ালস টু 0। সুতরাং -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন তত্ত্বীয়ভাবে শূন্য হয়, অর্থাৎ তুমি যদি মান বসাও তাহলে তাত্ত্বিকভাবে বা থিওরিটিক্যালি মান বসায় দেখো এই ইকুয়েশনে আসলে মানটা শূন্য হয়। এবং তাপমাত্রা -273 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে যদি আরো কমালে আয়তনটা ঋণাত্মক হবে, যা অর্থহীন ও অবাস্তব। তোমরা -273 চেয়ে মান বেশি, সে ওখানে তোমরা -280 ডিগ্রি সেন্টিগ্রেড এই মানটা বসায় ওই ইকুয়েশনটা, একটু আগে যে ইকুয়েশনটা আমরা কাজ করলাম সেই ইকুয়েশনটা মানটা বসায় দেখো, বা যে কোনো মান মোর দেন -273 ডিগ্রি সেন্টিগ্রেড এর বেশি যে কোনো মান তোমরা বসালে দেখবে যে আয়তনটা অবশ্যই ঋণাত্মক হয়ে যাবে। তো ঋণাত্মক আয়তন আসলে গ্রহণযোগ্য নয়, অর্থাৎ এই জন্যই বলা হয়েছে অর্থহীন ও অবাস্তব, কারণ আয়তন কখনো ঋণাত্মক হয় না, তাই না? কাজেই কোনো তাপমাত্রায় -273 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে থাকতে পারে না। এটা ভালোভাবে তোমরা বুঝবে যে যেহেতু আয়তন ঋণাত্মক হয়ে যায় এই তাপমাত্রার পরে, এবং ঋণাত্মক আয়তন গ্রহণযোগ্য নয়, সুতরাং কোনো তাপমাত্রায় আমাদের -273 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে থাকতে পারে না। অতএব এই পৃথিবী তথা মহাবিশ্বের সম্ভাব্য সর্বনিম্ন কল্পনাযোগ্য তাপমাত্রা হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড। এজন্য -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলা হয়।
এটাকেই পরম শূন্য তাপমাত্রা হিসেবে চেনানো হয়। বাস্তবে পরম শূন্য তাপমাত্রায় পৌঁছানোর পূর্বেই যে কোনো গ্যাস আসলে তরলে পরিণত হয়, অর্থাৎ সেখানে যাওয়ার আগে -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো পৌঁছানোর পূর্বেই কোনো গ্যাস তরলে পরিণত হয়ে যায়, সে আর গ্যাসীয় অবস্থায় থাকে না। তাহলে আমরা এটা মনে রাখবো যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি আমরা মানটা বসাই চার্লসের সূত্র অনুসারে, দেখলে যে গ্যাসের আয়তন আসলে তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায়, এবং এর চেয়ে বেশি যদি মান দেওয়া হয়, অর্থাৎ -273 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে তাপমাত্রা যদি আরো কমাই, মান বাড়ানো বলতে বোঝাচ্ছি যে তাপমাত্রা যদি আরো কমানো হয়, তাহলে আমরা আয়তন ঋণাত্মক পাবো এবং সেটা গ্রহণযোগ্য নয়। এই জন্যই এই -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলে। আর এরপরে আসো তাপমাত্রা পরম স্কেল, বা যেটাকে আমরা ক্যালভিন স্কেলও বলি। তাপমাত্রার পরম স্কেল, তাপমাত্রার পরম স্কেলটা কি? পরম শূন্য তাপমাত্রা, একটু আগেই চিনলাম আমরা, পরম শূন্য তাপমাত্রা অর্থাৎ -273 ডিগ্রি সেন্টিগ্রেডকে শূন্য ধরে যে তাপমাত্রার স্কেল গণনা করা হয়, যার 1 ভাগ সেলসিয়াস স্কেলের 1 ভাগের সমান, তাকে তাপমাত্রার পরম স্কেল বলে। অর্থাৎ পরম শূন্য তাপমাত্রা যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড, একে শূন্য ধরা হয়। শূন্য ধরলে, এটা ক্যালভিন স্কেলের জন্য এই তাপমাত্রাটাই শুরু, শূন্য ধরে যে তাপমাত্রার একটা স্কেল গণনা করা হয়, সেই স্কেলটাকে আমরা বলি তাপমাত্রার পরম স্কেল, বা যেটাকে আসলে আমরা বলি ক্যালভিন স্কেল। চাপীয় সূত্র, যেটাকে গিয়ে-লুসাকের সূত্রও বলা হয়। স্থির আয়তনে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য এর 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা চাপের 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। আমরা একটু আগে আসলে চার্লসের সূত্র যেটা শিখলাম, চাপীয় সূত্র আসলে একই রকমের, একই ধরনের। চার্লসের সূত্রে আমরা শিখেছি স্থির চাপে, আর চাপীয় সূত্রে এটা হচ্ছে স্থির আয়তনে। স্থির আয়তনে কোনো নির্দিষ্ট ভরে গ্যাসের চাপ 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ওই একই কথা যে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য কি হবে, এর 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার যে চাপ আছে, হ্যাঁ, যেটাকে P0 বলি, তার 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। চাপের সূত্রানুসারে স্থির আয়তনে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় P0 হলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনের জন্য এর চাপ তাহলে কি হবে, ওই P0/273 হারে পরিবর্তিত হবে। থিটা ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পরিবর্তনের জন্য এর চাপের পরিবর্তন হবে কি, চাপের পরিবর্তন, যেহেতু থিটা ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পরিবর্তনের জন্য, তাহলে চাপের পরিবর্তন হবে ওই যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা চাপের পরিবর্তন, অর্থাৎ P0/273 ইন্টু থিটা। সুতরাং থিটা ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ওই গ্যাসের চাপ যদি ক্যাপিটাল P হয়, তবে চাপীয় সূত্রানুসারে P = P0 প্লাস θ/273 ইন্টু P0। আমরা ইকুয়েশন রিঅ্যারেঞ্জ করলে P0 ইন্টু 1 প্লাস θ/273, একইভাবে চার্লসের সূত্রে আমরা যেভাবে করেছি ঠিক একইভাবে সমীকরণটাকে একটু এগিয়ে নিয়ে লিখলে আমরা পাবো P = P0/273 ইন্টু T। এগুলো আমরা একটু আগেই সব শিখেছি। একইভাবে T পরম স্কেলে তাপমাত্রা এবং T = θ+273 ধরলে, আবার P0/273 এটা হচ্ছে একটা ধ্রুবকের মান = তাহলে K ধরতে পারি, K একটি ধ্রুবক। P0 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়
চাপ হচ্ছে পি নট এর মান নির্দিষ্ট এবং 273 নির্দিষ্ট মান, সুতরাং এটা একটা ধ্রুবক। সুতরাং ইকুয়েশনটাকে আরেকটু এগিয়ে নিয়ে লিখতে পারি যে পি ইকুয়ালস টু কে টি। কে হচ্ছে যেহেতু একটা ধ্রুবক, সুতরাং পি ইকুয়ালস টু ক্যাপিটাল টি। তাহলে যখন আয়তন, কারণ চাপীয় সূত্র বলছে স্থির আয়তনে এবং ভর স্থির থাকে, অতএব চাপের সূত্রকে নিম্নলিখিতভাবে বিবৃত করা যায়: স্থির আয়তনে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ এর পরম বা কেলভিন তাপমাত্রার সমানুপাতিক। এখানে আসো চাপীয় সূত্রের লেখচিত্রগুলো দেওয়া হয়েছে, একই রকম আসলে চার্লসের সূত্রে একটু আগে যেটা আমরা পড়লাম সে একই রকম, যদিও একসাথে অনেকখানি হয়তো লেকচারটা অনেক বড় হয়ে যাচ্ছে, তারপর সূত্রগুলো আসলে আমি মনে করি পাশাপাশি একসাথে থাকলে বা তোমরা দেখলে তোমাদের জন্য বুঝতেও সুবিধা হবে। এখানেও দেখো যে আমরা জানি যে সমানুপাতিক সম্পর্ক মূল বিন্দুগামী সরলরেখা, এবং ইকুয়েশনটা কি পেয়েছি আমরা, পি সমানুপাতিক টি, এবং আরেকটি কি পি ইকুয়ালস টু পি নট বাই 273 ইন্টু থিটা প্লাস পি নট। তাহলে এই দুটোর জন্য চাপ বনাম তাপমাত্রা একটা লেখচিত্র যদি আমরা প্লট করি, নিচে দেখো দুটো লেখচিত্র আছে। বাম দিকে একটা আছে, সেটা হচ্ছে ক্যালভিন স্কেলে মানগুলো নেয়া, আর ডান দিকেরটা হচ্ছে সেলসিয়াস স্কেলে নেয়া আছে। এবং খেয়াল করো দুটো লেখচিত্রেই এক্স অক্ষ বরাবর তাপমাত্রা এবং ওয়াই অক্ষ বরাবর চাপের মান যদি আমরা বসায় লেখ অঙ্কন করলে, প্রথম লেখচিত্রে মূল বিন্দুগামী একটা সরলরেখা পাবো, ও 00, এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা, ওখানে দেখো আছে। এবং লেখচিত্র 2-এ আমরা ওয়াই অক্ষকে ছেদকারী একটা সরলরেখা পাবো। একটু আগে আসলে এই জিনিসটা আমরা একটু আগেই শিখেছি, একই রকম। আমি বারবার বলছি যে চার্লসের সূত্র এবং চাপীয় সূত্রের ব্যাখ্যা একই রকম, আলাদা না। ওখানে স্থির চাপে, হ্যাঁ, আর এখানে স্থির আয়তনে, পার্থক্য শুধু এইটুকুই। তো দেখো যে যদি প্রথম গ্রাফটির ক্ষেত্রে পি সমানুপাতিক টি, অর্থাৎ পি ইকুয়ালস টু আমরা পি নট বাই 273 ইন্টু ক্যাপিটাল টি, এই সমীকরণকে ওয়াই ইকুয়াল টু এম এক্স এর সাথে, সমীকরণের সাথে, আর ডান দিকের গ্রাফে দেখো পি ইকুয়ালস টু পি নট বাই 273 ইন্টু থিটা প্লাস পি নট, সমীকরণকে আমরা কার মতো লিখতে পারি, ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি এর সমীকরণের সাথে তুলনা করলে আমরা উভয় গ্রাফেই আমরা আসলে ঢাল, বা দুটো ক্ষেত্রেই আমরা ঢাল কি পাবো, উভয় সমীকরণের জন্যই এম ইকুয়ালস টু পি নট বাই 273 পাওয়া যায়, যা একটা ধ্রুবক, নির্দিষ্ট অবস্থায় একটা ধ্রুবক। এবং তোমরা এখানে দেখো যে ব্যাখ্যাটা তোমাদেরকে এই মাত্র আমি দিয়ে দিলাম সেটাই। আর একইভাবে আরেকটু আগাই, সেটা হচ্ছে যে এখানেও তাই, ওয়াই অক্ষকে ছেদকারী সরলরেখাটা তোমরা দেখছো, এবং একটা অংশকে ব্র্যাকেট করে দেওয়া আছে পি নট দিয়ে, দেখো সেটুকু অংশ হচ্ছে ওই যে 0°C তাপমাত্রায় চাপের মানটা যা নির্দিষ্ট। আর আবার সেই ওয়াই অক্ষকে ছেদকারী রেখাটাকে যদি আমরা সরলরেখাটাকে যদি পিছনের দিকে বর্ধিত করে আঁকি, তাহলে এক্স অক্ষে -273°C তাপমাত্রায় সে ছেদ করে, এবং সেটাই হচ্ছে আমাদের পরম শূন্য তাপমাত্রা। এর পরে আমরা আর যেতে পারি না। এটা দেখো চাপীয় সূত্র বা গেলুসাকের সূত্রের একটা অ্যানিমেশন। ছবিতে দেখো যে একটা টায়ার আছে, স্থির আয়তনের একটা টায়ার আছে। এখানে বাম পাশে দেখো তাপমাত্রা 260 থেকে 300 কেলভিন পর্যন্ত আছে। যে তাপমাত্রা যখন বাড়ছে তখন চাপও বাড়ছে, তাপমাত্রা কমে আসছে তখন চাপও কমছে, সেটা তোমাদের পাশে দেখো গ্রাফের মধ্যে সেটা দেখানো হয়েছে।
এবার আমরা একটু আসলে এই তিনটা সূত্রকে চিনলে তার সঙ্গে আরো কিছু জিনিসকে আমাদেরকে একটু জানতে হবে। সেটা হচ্ছে প্রমাণ তাপমাত্রা এবং প্রমাণ চাপ। প্রমাণ তাপমাত্রাটা কি? স্বাভাবিক চাপ কি? স্বাভাবিক চাপ হচ্ছে 0.76 মিটার পারদস্তম্ভ বা 760 সেন্টিমিটার, যেটাই বলো একই কথা, সেন্টিমিটার পারদস্তম্ভ চাপ, যে তাপমাত্রায় বরফ গলে পানিতে পরিণত হয়। অর্থাৎ এই চাপে, যে চাপটা এখানে উল্লেখ করা আছে 0.76 মিটার পারদস্তম্ভ চাপে, বা সেটাকে আমরা স্বাভাবিক চাপ বলি, চাপে যে তাপমাত্রায় বরফটা গলে পানিতে পরিণত হয় বা পানি জমে বরফে পরিণত হয়, সেই তাপমাত্রাকে স্বাভাবিক বা প্রমাণ তাপমাত্রা বলে। মনে থাকবে, স্বাভাবিক বা প্রমাণ তাপমাত্রা বলে। সেলসিয়াস স্কেলে এই প্রমাণ তাপমাত্রা ধরা হয় 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং ক্যালভিন স্কেলে ধরা হয় 273 ক্যালভিন। এই দুটো মান তোমরা মনে রাখবে। ক্যালভিন স্কেলে 273 ক্যালভিন, কারণ অঙ্ক করার সময় সেলসিয়াস স্কেল থেকে ক্যালভিন স্কেলে বা ক্যালভিন স্কেল থেকে সেলসিয়াস স্কেলে যেতে হলে তোমাদের এই মানগুলো মনে রাখতে হবে। এরপরে আসো প্রমাণ চাপ। সমুদ্রপৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে, অর্থাৎ এটা মনে রাখবা, এটা নির্দিষ্ট, তুমি ইচ্ছে মতো বলতে পারবে না। সমুদ্রপৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেন্টিগ্রেড যদি সেলসিয়াস স্কেল হয়, বা 273 ক্যালভিন যদি ক্যালভিন স্কেল হয়, তাপমাত্রায় উল্লম্বভাবে অবস্থিত 0.76 মিটার উচ্চতা বিশিষ্ট অথবা 760 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট বিশুদ্ধ পারদস্তম্ভ, উল্লম্বভাবে অর্থাৎ লম্ব বরাবর পারদস্তম্ভ যেই চাপ দেয় তাকে স্বাভাবিক বা প্রমাণ চাপ বলে। তোমাদেরকে একটা জিনিস যেটা আমি বলতে চাচ্ছি একটু, সেটা হচ্ছে যে এই অধ্যায়ে ছোট ছোট বেশ কিছু সংজ্ঞা আছে। সংজ্ঞাগুলোকে তোমাদের ভালোভাবে পড়তে হবে। পরীক্ষায় সংজ্ঞাগুলো আসে এবং আমরা প্রায়ই খেয়াল করি যে ছাত্ররা সংজ্ঞাগুলো খুব এলোমেলো ভাবে লিখে, গুছিয়ে লেখে না, তাতে আসলে মূল অর্থটা হারিয়ে যায়। তো আমি প্রতি বছরই ছাত্রদেরকে এটা বলি যে তোমরা সংজ্ঞাগুলো হুবহু মুখস্থ করবে। যে যে বই অনুসরণ করো সেটা সমস্যা না, তবে বই অনুসারে সঠিকভাবে মুখস্থ করবে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।